আসসালামাইকুম। মামুন হাসান স্কুল বয়েজ সপ্তম শ্রেণীর ছাত্র। আজকে তোমাদের ভৌত বিজ্ঞানের প্রতিসরণটা পড়াবো। আগের দিন আমরা আলোর প্রতিফলন পড়েছি। সেখানে ছিল প্রতিফলনের সংজ্ঞা, প্রতিফলনের প্রকারভেদ এবং বিভিন্ন প্রতিফলন সংক্রান্ত অন্যান্য কোশ্চেন, যেমন প্রতিফলিত রশ্মি, আপতিত রশ্মি, প্রতিফলন কোণ, আপাতন কোণ, প্রতিফলনের সূত্র, আপতন বিন্দু ইত্যাদি। আজকে আমি তোমাদের আলোর প্রতিসরণ কাকে বলে এবং প্রতিসরণ সংক্রান্ত আরো বিভিন্ন কোশ্চেন আলোচনা করব। তাহলে আজকের আলোচ্য বিষয় হলো আলোর প্রতিসরণ। প্রতিসরণ কাকে বলা হয়? প্রতিফলন বলার সময় আমি তোমাদের দেখো একটা জিনিস সেখানে বলিনি কো, সেটা হচ্ছে যে আলো যখন কোনো স্বচ্ছ মাধ্যমে মধ্য দিয়ে আস্তে আস্তে দ্বিতীয় কোনো মাধ্যমে এসে পড়ে বা এসে আপতিত হয়, তখন ওই আলোর তিনটি ঘটনা ঘটে। যখন আলো এক মাধ্যমের মধ্যে দিয়ে আস্তে আস্তে আবার অন্য কোনো মাধ্যমে এসে আপতিত হচ্ছে, তখন এখানে তিনটি ঘটনা ঘটে। এটা হচ্ছিল প্রথম মাধ্যম বায়ু, প্রথম মাধ্যম। এটা দ্বিতীয় মাধ্যম কাঁচ। দ্বিতীয় মাধ্যম হচ্ছে কাঁচ। তাহলে যখন বায়ুর মাধ্যমের মধ্যে দিয়ে আলো আস্তে আস্তে কাঁচ মাধ্যমে এসে আপতিত হচ্ছে, তখন তিনটি ঘটনা ঘটছে। কি সেই তিনটি ঘটনা? ওই আলোক রশ্মি কিছু অংশ মাধ্যম দ্বারা শোষিত হয়, কিছু অংশ মাধ্যম দ্বারা প্রতিফলিত হয়, অর্থাৎ মাধ্যম থেকে দিক পরিবর্তন করে, মাধ্যমের তল থেকে দিক পরিবর্তন করে বা অভিমুখ পরিবর্তন করে আবার প্রথম মাধ্যমে ফিরে যায়। আর একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে কি ওই আলোকে কিছু অংশ মাধ্যম ভেদ করে চলে যায়, মাধ্যম ভেদ করে চলে যায়। এই যে মাধ্যম ভেদ করে চলে যাওয়ার ঘটনাটা হচ্ছে আলোর প্রতিসরণ। তাহলে আলোর প্রতিসরণ কাকে বলা হয়? না, আলোক রশ্মি যখন কোনো স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে আস্তে আস্তে অন্য কোনো ভিন্ন ঘনত্বের স্বচ্ছ মাধ্যমে এসে আপতিত হয়, তখন ওই আলোকের কিছু অংশ মাধ্যম ভেদ করে চলে যায়। আলোর এই ঘটনাকে বলা হয় প্রতিসরণ। আলোক রশ্মি কোনো স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে যেতে যেতে দ্বিতীয় কোনো ভিন্ন ঘনত্বের মাধ্যমে এসে আপতিত হলে ওই আলোক রশ্মির কিছু অংশ ওই মাধ্যম ভেদ করে চলে যায়। আলোর এই ঘটনাকে বলা হয় আলোর প্রতিসরণ। তাহলে প্রতিসরণটা হওয়ার জন্য আমাদের দুটি মাধ্যম প্রয়োজন, দুটি ভিন্ন ঘনত্বের মাধ্যমে প্রয়োজন। তাহলে ভিন্ন ঘনত্ব বলতে তাদের ঘনত্ব কম বেশি থাকছে, অর্থাৎ কম ঘনত্ব বিশিষ্ট একটা মাধ্যম চাই এবং বেশি ঘনত্ব বিশিষ্ট একটা মাধ্যম চাই। তাহলে আলোর প্রতিসরণের জন্য আমাদের কি প্রয়োজন? লঘু কম ঘন, যাকে বলা হচ্ছে লঘু মাধ্যম, ও বেশি ঘন অর্থাৎ ঘন মাধ্যম। যে মাধ্যমে ঘনত্ব কম তাকে বলা হচ্ছে লঘু মাধ্যম, আর যে মাধ্যমে ঘনত্ব বেশি তাকে বলা হচ্ছে ঘন মাধ্যম। তাহলে আলোর প্রতিসরণের জন্য আমাদের লঘু মাধ্যম এবং ঘন মাধ্যমের প্রয়োজন। এবার দেখো, এখানে দু ধরনের ঘটনা ঘটতে পারে। তাহলে আলোর প্রতিসরণটা আমি এই চিত্রের মাধ্যমে দেখাই, তাহলে এরকম আসবে। এটা মনে করো কাঁচ,
এটা বায়ু। তাহলে বায়ু এবং কাচের মধ্যে কার ঘনত্ব বেশি? আমরা সকলেই বুঝতে পারছি যে বায়ুর ঘনত্ব কম এবং কাচের ঘনত্ব বেশি। তাহলে বায়ু হলো এখানে লঘু মাধ্যম আর কাঁচ হলো ঘন মাধ্যম। তাহলে বায়ু থেকে যদি কাঁচের দিকে আলো আসে তাহলে কি ঘটবে? বায়ু থেকে যদি কাঁচের দিকে আলো আসে তাহলে তিনটে ঘটনা ঘটে বললাম। একটা হচ্ছে কিছু আলোক রশ্মি কাঁচ দ্বারা শোষিত হবে, কাঁচকে গরম করবে। কিছু আলোক রশ্মি কাঁচ থেকে দিক পরিবর্তন করে আবার প্রথম মাধ্যমে ফিরে যাবে, এটা হলো আলোর প্রতিফলন। আর কিছু আলোক রশ্মি কাঁচ ভেদ করে চলে যাবে। তাহলে এ বি একটি আলোক রশ্মি, বি কাঁচ মাধ্যমে বি বিন্দুতে এসে আবদ্ধ হয়েছে এবং বি বিন্দু থেকে বিসি পথে কাঁচ ভেদ করে সিডি পথে কাঁচ থেকে প্রতিসৃত হয়েছে। এখানে প্রতিফলিত রশ্মির বদলে যে রশ্মি নির্গত হবে তাকে বলা হচ্ছে প্রতিসৃত রশ্মি। তাহলে সিডি হলো প্রতিসৃত রশ্মি। তাহলে এটা হলো প্রতিফলনের চিত্র। প্রতিফলনের আর এক ধরনের চিত্র হয়, এটা হচ্ছে চিত্র নম্বর 1। আর এক ধরনের চিত্র হয়, সেটা হচ্ছে যদি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে আলোক রশ্মি না এসে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যায়। তার পাশে ছবি আমি আঁকছি। মনে করো এটা হচ্ছে জল মাধ্যম, এটা হচ্ছে বায়ু। জল, তাহলে জল এবং বায়ুর মধ্যে কার ঘনত্ব বেশি? না, বায়ুর ঘনত্ব কম আর জলের ঘনত্ব বেশি। তাহলে বায়ুটা হলো লঘু মাধ্যম আর জলটা হলো ঘন মাধ্যম। এবার যদি জল থেকে আলোক রশ্মি কাঁচের বায়ুর দিকে যায় তাহলে কেমন ভাবে প্রতিফলিত হবে বা প্রতিসৃত হবে? এখানে দেখো অভিলম্ব পাওয়া যাচ্ছে, এখানে আছে অভিলম্ব। দ্বিতীয় মাধ্যমের যে তলটা প্রতিসরণ ঘটালো সেই তলকে বলা হচ্ছে বিভেদ তল বা প্রতিসরণ তল। বিভেদ তল এই কারণে বলা হচ্ছে যে এই তলটা লঘু মাধ্যম এবং ঘন মাধ্যমকে বিভেদ করেছে বা ভাগ করেছে, বিভক্ত করেছে। তাহলে এক্ষেত্রেও দেখো একটা প্রতিসরণের ছবি আমি এঁকেছি। এখানে কি হলো না, জলের মাধ্যমের মধ্যে দিয়ে আলো যেতে যেতে বায়ুর মাধ্যমে গেল, জল মাধ্যম ভেদ করে বায়ুর মাধ্যমে গেল। এইখানে যে জলের যে একেবারে উপরিতল যেটা বায়ুর সংস্পর্শে লেগে আছে সেটা হচ্ছে প্রতিসরণ তল বা বিভেদ তল। এখানে তাই কাঁচের একেবারে উপরিতল যেটা বায়ুর সঙ্গে সংস্পর্শে আছে সেটি হলো প্রতিসরণ তল বা বিভেদ তল। তাহলে প্রতিফলনের যেমন আমরা প্রতিফলক পেয়েছিলাম, এখানে কিন্তু আর প্রতিফলক তল না পেয়ে পাবো প্রতিসরণ তল বা বিভেদ তল। প্রতিসরণ তল বা বিভেদ তল। প্রতিসরণ তলের যে বিন্দুতে আলো এসে পড়ছে সেই বিন্দুকে বলা হচ্ছে আপতন বিন্দু। এই আপতন বিন্দুতে যদি লম্ব কল্পনা করা হয় তাহলে একে বলা হচ্ছে অভিলম্ব। এটা আমরা আগের দিন যেমন শিখেছিলাম এখানেও তেমনি অভিলম্ব আছে। এবার যেটা বলতে যাচ্ছি যে ঘন মাধ্যম থেকে যদি লঘু মাধ্যমের দিকে আলো প্রতিসৃত হয় তাহলে কেমন ধরনের ঘটনা ঘটবে, আর লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে আলো প্রতিসৃত হলে তার ঘটনা কেমন হবে।
এখানে দেখো এ বি হচ্ছে আপত্য রশ্মি, বি হচ্ছে আপতন বিন্দু, বি ডি হচ্ছে অবিলম্ব, বিসি পথে আলোক রশ্মি প্রতিসরিত হয়ে চলে গেল, তাহলে বিসি হচ্ছে প্রতিসরিত রশ্মি, বিডি হলো অবিলম্ব। এখানেও যদি আমরা একটা পি নাম দিই তাহলে পিবি হবে অবিলম্ব, এখানে ডিবি অবিলম্ব, এখানে পিবি অবিলম্ব। আর এখানে দেখো যেটা আমি দেখিয়েছি যে কাঁচ ভেদ করে যে আলো রশ্মি গিয়েছে, এই আলো রশ্মিটা বিসি আলো রশ্মি, এটা কি হচ্ছে না অবিলম্বের দিকে বেঁকে যাচ্ছে, অবিলম্বের দিকে এগিয়ে যাচ্ছে। আর এখানে দেখো অবিলম্ব থেকে প্রতিসরিত রশ্মি দূরে সরে যাচ্ছে। এখানে বি সিডি যেমন প্রতিসরিত রশ্মি, তেমনি আবার বিসি ও প্রতিসরিত রশ্মি বলা যাবে। যখন আমরা এ বি কে আপত্য রশ্মি বলছি তখন বিসি হচ্ছে প্রতিসরিত রশ্মি, আবার বিসি যদি আপত্য রশ্মি হয় তাহলে সিটা হবে প্রতিসরিত রশ্মি। তাহলে এই ক্ষেত্রে আমরা প্রতিসরিত রশ্মি বিসি ধরবো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এটা তাহলে এখন বাদ দাও, বেশ, বাদ থাক সি, বিসি হচ্ছে প্রতিসরিত রশ্মি। এবার দেখো যেটা বলতে যাচ্ছি যে আলো রশ্মি যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে প্রতিসরিত হবে তখন প্রতিসরিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব এর দিকে এগিয়ে যাবে। লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে আলো রশ্মি প্রতিসরিত হলে প্রতিসরিত রশ্মি অবিলম্ব এর দিকে এগিয়ে যাবে। আর ঘন মাধ্যম থেকে যখন লঘু মাধ্যমের দিকে আলো রশ্মি প্রতিসরিত হবে তখন প্রতিসরিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব থেকে দূরে সরে যাবে। অর্থাৎ এটা যদি জল মাধ্যম না থাক, বায়ু মাধ্যম যদি না থাকতো, যদি জল মাধ্যম সবটা হতো তাহলে আলো রশ্মি এই সোজা পথে যেত, কিন্তু সোজা পথে না গিয়ে একটু বেঁকে যাচ্ছে, দেখো অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। এই যে দূরে সরে যাওয়ার ফলে যে কোণটা তৈরি হলো এটা হচ্ছে চ্যুতি কোণ, অর্থাৎ এই কোণটা বেঁকে গেছে। দেখা আলো রশ্মি যে পরিমাণ কোণ বেঁকে যায় প্রতিসরণের জন্য আলো রশ্মি যে পরিমাণ কোণ বেঁকে যায় তাকে বলা হচ্ছে চ্যুতি কোণ। এখানে তেমনি চ্যুতি কোণ পাওয়া যাবে যদি কাঁচ মাধ্যম না থাকতো, তাহলে আলো রশ্মি এইভাবে সোজা পথে চলে যেত, কিন্তু সোজা পথে না গিয়ে কাঁচ মাধ্যম থাকার জন্য একটু বেঁকে গেছে। কথার পরিমাণ বেঁকেছে না কোণ, এই যদি নাম দিই কিউ, তাহলে কোণ কিউ বি সি পরিমাণ বেঁকেছে, কোণ কিউ বি সি হচ্ছে চ্যুতি কোণ। অর্থাৎ চ্যুতি কোণ কাকে বলা হয় না প্রতিসরণের জন্য আলোক রশ্মি অবিলম্ব থেকে যতটা পরিমাণ কোণ সরে যায়, অবিলম্ব থেকে নয় সরলরেখা বরাবর যাওয়ার পরিবর্তে যতটা পরিমাণ কোণ বেঁকে যায় তাকে বলা হচ্ছে চ্যুতি কোণ। প্রতিসরণের ফলে আলো রশ্মি সরলরেখা বরাবর না গিয়ে যতটা পরিমাণ কোণ বেঁকে যায় সেই পরিমাণ কোণকে বলা হচ্ছে চ্যুতি কোণ। তাহলে আমি এতক্ষণ তোমাদের যে দুটো বিষয় বোঝাতে গেলাম যে সেই দুটো আমি তোমাদের লিখে দিচ্ছি, যে ঘন মাধ্যম থেকে লৌহ মাধ্যমের দিকে আলোক রশ্মি প্রতিসরিত হলে প্রতিসরিত রশ্মি অবিলম্বের দিকে এগাবে নাকি অবিলম্ব থেকে দূরে সরাবে। তাহলে 1 নম্বর নোট, প্রতিসরণের জন্য লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে আলোক রশ্মির প্রতিসরণের জন্য প্রতিসরণের ফলে প্রতিসরিত রশ্মি অবিলম্বের দিকে এগিয়ে যায়।
আর 2 নম্বর নোট হচ্ছে ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে প্রতিসরণের ফলে প্রতিসরিত রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যায়। আচ্ছা, এখানে দেখো আগের দিন যেমন আপত্য রশ্মি, প্রতিফলিত রশ্মি, অভিলম্ব, আপতন কোণ, প্রতিফলন কোণ পেয়েছিলাম, আগের দিন প্রতিফলনের ক্ষেত্রে, প্রতিসরণের ক্ষেত্রেও সেই সমস্ত কিছু আমাদের শব্দ আমাদের জানতে হবে। যেমন সেগুলো আমি এখন বলিনি, যদি এটা আগে বলা উচিত ছিল, তাহলে আমি সেগুলো একবার আলোচনা করি আগে। এখানে দেখো আমরা পাবো আপত্য রশ্মি, পাবো, অর্থাৎ যে রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম থেকে আসছে বা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম থেকে আসছে, অর্থাৎ দ্বিতীয় মাধ্যমে যে রশ্মি এসে আপত্য হচ্ছে সেই রশ্মিকে বলা হচ্ছে আপত্য রশ্মি। এরপর প্রতিফলিত রশ্মি না পেয়ে পাবো প্রতিসরিত রশ্মি, প্রতিফলিত রশ্মির বদলে পাবো প্রতিসরিত রশ্মি। প্রতিফলনের ফলে যে রশ্মি দ্বিতীয় মাধ্যম ভেদ করে চলে যায় সেই রশ্মিকে বলা হয় প্রতিসরিত রশ্মি। অবিলম্ব এক্ষেত্রে পাবো বিভেদ তল। যেই তল লঘু মাধ্যমে ঘন মাধ্যমকে বিভাজন করে সেই তলকে বলা হয় বিভেদ তল। তাহলে বিভেদ তল কাকে বলা হয়? প্রতিসরণের সময় লঘু মাধ্যম ও ঘন মাধ্যমকে পৃথক করে যে তল, প্রতিসরণের সময় লঘু মাধ্যম ও ঘন মাধ্যমকে যে তল পৃথক করে সেই তলকে বলা হয় বিভেদ তল। এরপরে আমরা পাবো আপতন কোণ। আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে তাকে বলা হয় আপতন কোণ। এটা প্রতিফলনের সময় আমরা জেনেছিলাম, এক্ষেত্রেও একই সংজ্ঞা। এবার প্রতিফলন কোণের বদলে এখানে পাবো প্রতিসরণ কোণ। প্রতিসরণ কোণ কাকে বলা হচ্ছে না, প্রতিসরিত রশ্মি এবং অভিলম্ব এই দুজন মিলে যে কোণ তৈরি হয়, অর্থাৎ প্রতিসরিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় প্রতিসরণ কোণ। আমি চিত্রটা মুছে দিলাম, যদিও চিত্রটা আমি যদি সংক্ষেপে এখানে এঁকে দিই, তাহলে ধরো এই রশ্মিটা আসতে হবে, এদিকে প্রতিসরিত হচ্ছে, তাহলে এখানে যদি অভিলম্ব আঁকা হয় এই কোণটা হবে প্রতিসরণ কোণ। এ বি সি পথে প্রতিসরিত হলো, এটা অভিলম্ব পি ডি, তাহলে কোণ ডি বি সি হচ্ছে প্রতিসরণ কোণ। অভিলম্বের সঙ্গে প্রতিসরিত রশ্মি যে কোণ উৎপন্ন করছে। বেশ, এবার দেখো প্রতিসরণ সংক্রান্ত আমি তোমাদের আরো কিছু আলোচনা করব। এরপরে তাহলে আলোচনা করি প্রতিসরণের সূত্র আছে কিনা। হ্যাঁ, প্রতিফলনের মতো প্রতিসরণেরও দুটি সূত্র আছে। প্রতিফলনের মতো প্রতিসরণেরও সূত্র আছে দুটি। এক নম্বর সূত্র প্রতিফলনের মতো, এখানে এক নম্বর সূত্র একই, অর্থাৎ আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি এবং দুই মাধ্যমের বিভেদ তলের অঙ্কিত অভিলম্ব বা আপতন বিন্দু থেকে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। এক নম্বর সূত্র হচ্ছে আপত্য রশ্মি, প্রতিফলিত রশ্মি,
আপত্য রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত বা কল্পিত অভিলম্ব একই সমতলে থাকে। আগের দিনের মতোই, অর্থাৎ এটা যদি আপত্য রশ্মি হয়, এটা যদি প্রতিসৃত রশ্মি হয়, এটা যদি লম্ব কল্পনা করি, তাহলে এই তিনজন একই সমতলে আছে। দেখো, আপত্য রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, এই তিনজন একই সমতলে আছে। এরপর দ্বিতীয় সূত্র। এখানে তো আর প্রতিফলনের মতো আপাতন কোণের মান আর প্রতিসরণ কোণের মান সমান হবে না। দ্বিতীয় সূত্র হচ্ছে আপাতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইন সর্বদা সমান হয়। এখন তোমরা সাইন শব্দটার সঙ্গে পরিচিত হলে, তো সাইন শব্দটা কি এখন তোমাদের জানার দরকার নেই, কারণ সাইনটা তোমরা ক্লাস 10-এ জেনে যাবে। সাইন হচ্ছে তোমাকে বলে দিচ্ছি, সাইন হচ্ছে সমকোণী ত্রিভুজের লম্ব এবং অতিভুজের অনুপাত। সমকোণী ত্রিভুজের লম্ব এবং অতিভুজের অনুপাতকে বলা হয় সাইন। তাহলে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন সর্বদা সমান হয় না, ধ্রুবক হয়। সাইন সর্বদা ধ্রুবক হয়। এরপর দেখো প্রতিসরাঙ্ক কাকে বলা হয়। এরপর আমাদের জানতে হবে প্রতিসরাঙ্ক কাকে বলা হয়। শূন্য মাধ্যমে আলোর বেগ আমরা সকলে জানি, এটা আগে হয়তো জেনেছি, বা যদি না জেনে থাকো তাহলে শূন্য মাধ্যমে আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। শূন্য মাধ্যমে আলোর বেগ এবং অন্য কোনো শূন্য মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যমে আলোর বেগের অনুপাতকে বলা হয় ওই দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। শূন্য মাধ্যমে আলোর বেগ এবং অন্য কোনো মাধ্যমে আলোর বেগের অনুপাতকে বলা হয় ওই অন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক। যেমন জলের প্রতিসরাঙ্ক যদি করা হয়, জলের প্রতিসরাঙ্ক, তাহলে এটা হবে, সূত্রটা হবে জলের প্রতিসরাঙ্ক সমান শূন্য মাধ্যমে শূন্য আলোর বেগ বাই জলে আলোর বেগ। তাহলে শূন্য মাধ্যমে আলোর বেগ ও জল মাধ্যমে আলোর বেগের ভাগফল বা অনুপাতকে বলা হয় জলের প্রতিসরাঙ্ক। এই প্রতিসরাঙ্ককে মিউ অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। এর নাম হচ্ছে মিউ। প্রতিসরাঙ্ককে মিউ অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। এবার দেখো প্রতিসরণের কিছু সুবিধা আমাদের আছে। প্রতিসরণের ফলে, আলোর প্রতিসরণের ফলে তেমনি প্রতিফলনের ফলে আমাদের কিছু সুবিধা পাই। প্রতিফলনের সুবিধাটা আগের দিন বলা হয়নি, তাই প্রতিফলনের সুবিধার আগে বলে নিচ্ছি। প্রতিফলনের ফলে আমাদের কি সুবিধা হয় না, সমতল দর্পণ বা যে কোনো মসৃণ প্রতিফলকে আলোর প্রতিফলন ঘটার ফলে প্রতিবিম্ব গঠিত হয়, অর্থাৎ ছবি ফুটে ওঠে। এই ঘটনা কাজে লাগিয়ে পেরিস্কোপ, ক্রাইডোস্কোপ ইত্যাদি তৈরি করা হয়। সমতল দর্পণে নিয়মিত প্রতিফলনের জন্য যে প্রতিবিম্ব গঠিত হয় সেটা আমরা আয়নায় নিজেদের প্রতিবিম্ব দেখতে পাই। আর যে কোনো অমসৃণ অস্বচ্ছ বস্তু থেকে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটার
ফলে সেই সমস্ত বস্তুগুলো আমরা দেখতে পাই। তাহলে কি হলো না, আলোর প্রতিফলনের জন্য আমরা তিনটে সুবিধা এখানে দেখতে পেলাম। 1 নম্বর সুবিধা হচ্ছে যে সমতল দর্পণে বা আয়নায় নিয়মিত প্রতিফলন হওয়ার জন্য প্রতিবিম্ব তৈরি হচ্ছে। আর অমসৃণ তলে বা অমসৃণ বস্তুতে প্রতিফলনের ফলে অমসৃণ বস্তুতে বিক্ষিপ্ত প্রতিফলনের ফলে আমরা সেই বস্তুকে দেখতে পাচ্ছি। আর প্রতিফলনকে কাজে লাগিয়ে আমরা পেরিস্কোপ, ক্যালাইডোস্কোপ ইত্যাদি বিভিন্ন যন্ত্র আবিষ্কার করতে পেরেছি। এবার দেখো, এই প্রতিসরণ সংক্রান্ত কিছু আমাদের সমস্যা আছে। এই প্রতিসরণ সংক্রান্ত কিছু বাস্তব সমস্যা আমরা দেখতে পাই। এই সমস্যাগুলো আমরা পরের দিন আলোচনা করব। যেমন একটা গ্লাসে যদি তলায় গ্লাসের তলদেশে আমরা যদি একটা পয়সা রেখে দিই, কয়েন পয়সা, এবং এখানে যদি চোখ রাখি, এইদিকে থেকে যদি আমরা দেখি এই জায়গা থেকে, তাহলে কয়েনটাকে দেখতে পাবো। কিন্তু যখন আমরা একটু নিচে দিকে সরে আসবো, দূরে সরে যাবে এদিকে, তখন কিন্তু আর এই কয়েনটাকে দেখতে পাবো না। কিন্তু যদি আমরা এখানে গ্লাসটায় জল ভর্তি করে দিই, তাহলে দেখা যাবে যে জায়গা থেকে দেখতে পাওয়া যাচ্ছিল না কয়েনটা, সেই জায়গা থেকেও কয়েনটা দেখা যাবে। এটা কীভাবে সম্ভব হয়? আবার জল ভর্তি গ্লাসে যদি এই পেনে যদি কিছু ডগের দিকে কিছু অংশ ডোবানো হয়, তাহলে বাইরের কাঁচ থেকে যদি আমরা দেখবে মনে হবে যেন পেনটের ডগটা বেঁকে গেছে, কিন্তু বাস্তবে বেঁকে না। কেন এটা বেঁকা মনে হয়? এই সমস্ত সমস্যাগুলো সমাধান আমরা পাবো প্রতিসরণ থেকে। এই সমস্ত সমস্যাগুলো আমরা পরের দিন ক্লাসে আলোচনা করব। আজকে আমরা একটা ছোট্ট প্রশ্ন আলোচনা করে আজকে ক্লাসটা শেষ করছি। তাহলে এইগুলো আমরা পরের দিন ক্লাসে আলোচনা করছি। আজকে তাহলে আমরা যেটা লাস্ট শিখছি সেটা হচ্ছে সমতল দর্পণে যে প্রতিবিম্ব তৈরি হয়, প্রতিবিম্ব কাকে বলা হয়। এই প্রতিবিম্বটা আমি একবার বলে দিই, কারণ একটু আগেই তোমাদের বললাম যে নিয়মিত প্রতিফলনের ফলে আমরা সমতল দর্পণে বা আয়নায় বস্তুর প্রতিবিম্ব তৈরি করতে পারি বা দেখতে পাই। এই প্রতিবিম্ব পাই বলে আমরা এই বিষয়টা কাজে লাগিয়ে পেরিস্কোপ, ক্যালাইডোস্কোপ ইত্যাদি যন্ত্র আবিষ্কার করতে পেরেছি। তাহলে প্রতিবিম্বটা কি? প্রতিবিম্ব হচ্ছে, এটা আমি হালকা বলে দিচ্ছি, যদিও প্রতিবিম্ব একটু বড় টপিক, এটা শেষ করতে সময় লাগবে। প্রতিবিম্ব হচ্ছে যে আলোক উৎস থেকে যখন আলো আসে, সেই আলো যখন দ্বিতীয় কোনো মাধ্যম ভেদ করে চলে যায়, যদি মনে হয় যে আলোর রশ্মিটা অন্য কোনো বিন্দুতে এসে মিলিত হচ্ছে বা অন্য কোনো বিন্দুতে এসে আসছে বলে মনে হচ্ছে, তাহলে ওই দ্বিতীয় বিন্দুকে বলা হয় প্রথম বিন্দুর প্রতিবিম্ব। কোনো বিন্দু উৎস থেকে আগত আলোরশ্মি গুচ্ছ প্রতিফলিত বা প্রতিফলিত হওয়ার পর যদি সত্যি অন্য কোনো বিন্দুতে মিলিত হয় অথবা অন্য কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হয়, তাহলে ওই দ্বিতীয় বিন্দুকে বলা হয় প্রথম বিন্দুর প্রতিবিম্ব। আমি তোমাদেরকে এটা চিত্রের মাধ্যমে দেখাচ্ছি। এইটা মনে করো সমতল দর্পণ, আয়নার একদিক গার্ড করা থাকে আর একদিক কাঁচ থাকে, কাঁচটা অন্যদিকে রং করে গার্ড করা থাকে। এবার এখান দিয়ে যদি একটা আলো রশ্মি আসে, তাহলে সেই আলো রশ্মি প্রতিফলিত হয়ে এই পথে চলে যাবে। ঠিক বললাম তো? এইটা হলো তাহলে এ বি আলো রশ্মি, এম এন
প্রতিফলক তলের বি বিন্দুতে আপতিত হলো, তাহলে বি হলো আপতন বিন্দু, বি বিন্দুতে আপতিত হলো। এখানে বি বিন্দুতে আপতিত হওয়ার পর প্রতিফলিত হয়ে বিসি পথে চলে গেল। কিন্তু যদি আমরা এই পথে চোখ রাখি, দিয়ে যদি আমরা এইদিকে বি বিন্দুতে দিকে লক্ষ্য রাখি, তাহলে দেখো আমাদের চোখ কিন্তু এই আলোরশ্মি যে বি বিন্দু এ বিন্দু থেকে হয়ে বি বিন্দু পথে গিয়ে আবার বি বিন্দু থেকে সি বিন্দু পথে, অর্থাৎ এই যে বক্রপথ, এই বক্রপথটা অনুসরণ করতে পারে না। সেই জন্য কি করে আমাদের মনে হয় যে আলোরশ্মিটা আয়নার উল্টো দিকে এই বিন্দু থেকে আসছে বলে মনে হয়। সরল, মোটামুটি সরল পথ। তাহলে এই যে এ বিন্দুটা থেকে আসছে বলে মনে হচ্ছে, একে আমরা এ ড্যাশ বলতে পারি। অর্থাৎ এ ড্যাশ বিন্দুটা হলো দ্বিতীয় বিন্দু আর এ হলো প্রথম বিন্দু। এ ড্যাশ বিন্দুকে বলা হয় এ বিন্দুর প্রতিবিম্ব। যদিও আমি প্রতিবিম্ব সম্পর্কে তোমাদের আরো ডিটেলসে পরে আলোচনা করব, আজকে প্রতিবিম্বটা জাস্ট বললাম এই কারণে, যেহেতু প্রতিফলনের সুবিধা করার সময় আমরা প্রতিবিম্বটা পেলাম। তাহলে পরের দিন ক্লাসে আমরা প্রতিসরণ সংক্রান্ত যে সমস্যাগুলো রয়েছে এইগুলোর সমাধান করার পর আমরা কিন্তু প্রতিবিম্বটা ডিটেলসে আলোচনা করব।